আমাদের মন স্বভাবতই চঞ্চল, কোনো একটি জায়গায় বাধা থাকে না। এখন এই মুহূর্তে আছি, খানিকক্ষণের মধ্যেই হয়তো চলে যাচ্ছি পেছনের কোনো একটি ঘটনায় যা হয়েছে, কিংবা হয়তো কল্পনায় দেখছি ভবিষ্যতের কিছু কথা বা ভবিষ্যতের কোনো ঘটনা। তো এই যে মনের চঞ্চলতা, এই চঞ্চল মনকে আমাদের বেঁধে রাখতে হয় সর্বক্ষণ, মনোযোগ ফিরিয়ে আনতে হয় বর্তমানে, এবং এইটিকে বলা হয় হচ্ছে মাইন্ডফুলনেস। প্রিয় দর্শক, প্রমিসেস জানতে চায়ের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইন্ডফুলনেস এবং মনোযোগ এই বিষয়ের উপর কথা বলবার জন্য। আজকে এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাইকোথেরাপিস্ট মাহমুদা মহসিনা বুশরা। কেমন আছো বুশরা? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এই যে মাইন্ডফুলনেস এবং মনোযোগ দুটোর মধ্যে সামান্য পার্থক্য আছে। এই প্রথমে একটু আমি এই মাইন্ডফুলনেস সম্পর্কে তোমার কাছে জানতে চাই, এবং মনোযোগ ব্যাপারটা কি? মনোযোগ হচ্ছে আমরা একটা জায়গায় মনোনিবেশ করা, কোনো কিছু বাদ দিয়ে, হ্যাঁ অনেক কিছু আছে হয়তো বা কোনো কিছু বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আশেপাশে যে জিনিসপত্র বাদ দিয়ে আমি যেটার উপর ফোকাস দিতে চাই সেটা হচ্ছে মনোযোগ। ওকে, আর একটুখানি মানে দুটো একই রকম, কিন্তু মাইন্ডফুলনেসের জায়গাটা হচ্ছে যে আমি কোথায় আছি, প্রতিটা বিষয় আসলে অনুভব করা, বর্তমানকে অনুভব করা। মনে করো যে আমার সামনে চার কাপ দিয়ে এখন একটুখানি কি হচ্ছে, গরম চা যেহেতু একটুখানি হ্যাঁ বা ধোঁয়া উঠছে, আমি এই যে ধোঁয়াটা উঠছে এবং আমি যখন এই চাটা আমি খাবো, হ্যাঁ যখন খাচ্ছি মুখে নিলাম, যখন এই যে গরম একটা ফিল অনুভব হলো এবং ধোঁয়াটা যখন আমার মুখের মানে ফেস দিয়ে চলে গেল, তখন এই যে অনুভব করাটা হচ্ছে মাইন্ডফুল। আমি যেখানে আছি প্রত্যেকটা জিনিস আসলে ফিল করা, এইটাকে আমি আসলে মাইন্ডফুল বলতে চাচ্ছি। এটাই হচ্ছে মাইন্ডফুলনেস। আমার বর্তমানে যা যা আছে সেটাকে আমি অনুভব করে, পুরোপুরি অবজার্ভ করে, তারপর সেটার প্রতি মনোযোগী হব, তাই তো? দুটো আসলে একটুখানি পার্থক্য, হ্যাঁ শুনতে একই রকম বাট হচ্ছে একটু পার্থক্য আছে। সেই যেমন ধরো এই যে ধোঁয়ার কথা তুমি বললে, কাপের ধোঁয়া ওঠা কাপ, এখন আমরা কথা বলতে বলতে খুব মানে কথার ভেতরে ঢুকে গিয়ে আনমনে একটা চুমুক দিতেই পারি, কিন্তু আমি কি তখন এমনটা হতেও পারে যে এই যে তুমি বললে কাপের উপর থেকে যে ধোঁয়া উঠছে মুখের সামনে দিয়ে উড়ে গেল, সেটা হয়তো আমি অনুভব করলাম না, বা এটার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা হয়তো আমি ওভাবে উপভোগ করলাম না। চাটা জাস্ট আমার একটা কথার মাঝে করলাম আর কি একটা কাজ, কিন্তু আমি মাইন্ডফুল হলাম না। একটা মজার বিষয় আর সুন্দর করে তুমি বললে যে আমরা অনেক সময় দেখা যায় কি অনেক ব্যস্ততায় থাকি, আমরা কিন্তু 3 বেলাই খাচ্ছি, কিন্তু কথা হচ্ছে খাচ্ছি কারো কারো বলি যে আমাদের গায়ে লাগছে না, হ্যাঁ এত খাই যায় কোথায়, হ্যাঁ আবার কেউ কেউ বলছে যে আমি অত পানি খেলেও আমি কেন জানি মোটা হয়ে যাচ্ছি। তো যখন হচ্ছে মানে হেলদির বিষয়টা আসতেছে যে আমি তো একটু কিরকম ব্যালকি টাইপের হয়ে যেতেছি, আরেকজন হচ্ছে যে আমি তো খাই কিন্তু কেন গায়ে লাগে না। তো ওই একটুখানি ওখানে একটুখানি গ্যাপ আছে, সেটা হচ্ছে আমি মাইন্ডফুল খাচ্ছি না, আমি কি খাচ্ছি এটা আসলে ভেবে ফিল করে ও মানে টেস্টটা নিয়ে খাচ্ছি না। যখন আমি টেস্ট নিয়ে খাই, আমাদের প্রি কনসেপ্ট থেকেও আমরা অনেক সময় অনেক কিছু খেয়ে ফেলি, অনেক কিছু করে ফেলি। বলি আমরা, দেখো না ক্লায়েন্টরা অনেক সময় বলে না যে হচ্ছে হ্যাঁ আপা মন ভালো করার জন্য তো অনেক কিছুই করি, অনেক জায়গায় ঘুরতে যাই, হ্যাঁ ঘুরতে যাই, তো কক্সবাজার ঘুরে আসলাম বা মালয়েশিয়া ঘুরে আসলাম, কিন্তু মন তো ভালো হলো না। হ্যাঁ তো আমরা যাই ঠিকই, কিন্তু আমরা আসলে কি ওই যে মাইন্ডফুল থাকতে পারি যে আমি যে গেলাম, যাওয়ার পর আমার বাতাসটা গায়ে লাগছে কি না ওটা আমি ফিল করলাম না, তাহলে ওই বিষয়টা তো আমাদের বডিতে লাগলো না। আচ্ছা, তো এবার আমি তোমার কাছে একটু প্রশ্নটা আনতে চাই যে এই যে বর্তমানে থাকা বা মাইন্ডফুল থাকা, এটার প্রয়োজনীয়তাটা কি? এটা শুনতে শুনতে আমি একটু মাইন্ডফুলি কাপে চুমুকও দেব। অবশ্যই দিয়ে তুমি বলো যে কেমন লাগছে আসলে। হ্যাঁ সত্যি, এই যে আমি একই সঙ্গে কিন্তু মনোযোগটা রাখা যায়, আমি তোমার সাথেও কথা বলছি, একই সঙ্গে আমি চায়ের ঘ্রাণটা নিলাম, আমি চুমুকও দেব এবং গরমটাও আমি কিন্তু ফিল করছি।
জাস্ট হচ্ছে এই যে আমি ঠাস করে আমার মনোযোগটা একটু হলেও আমি এটার দিকে, কিন্তু আমাদের মনোযোগ দিতে মাইন্ডফুল হতে যে খুব বেশি সময় লাগে। ক্লায়েন্টরা অনেক সময় বলে যে হচ্ছে মাইন্ডফুল করে খেতে গেলে তো তখন আমার তাহলে তো ওইটার দিকেই তাকায় থাকতে হবে। আসলে বিষয়টা তেমন কঠিন কিছু না। হ্যাঁ, তো মাইন্ডফুলের ওই জায়গাটুকুতেই শুধু ফোকাস দেওয়া যে আমি আসলে কি করছি। আমি যদি কোনো ধরনের যে কোনো ধরনের কাজ করি বা কাজ বলি, আমরা পড়াশোনা বলি, অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা এসে বলতেছে আমি তো বই নিয়ে সারাদিনই তো পড়ার টেবিলে বসে থাকছি, কিন্তু পড়া তো হচ্ছে না। হ্যাঁ, তার কারণটা হচ্ছে আমি প্রেজেন্টে থাকি না। ওকে, প্রেজেন্টে থাকতেছি না। আমি হয়তোবা বইটা নিয়ে বসছি, আমি সারাদিন হয়তোবা পড়েছিও, কিন্তু আমি কি পড়েছি এটা আসলে আমি জানি না। ওকে, তার মানে কি হচ্ছে, আমি যখন ফোকাস দিচ্ছি, অনেকে বলে না যে আমাকে আমার কিছুক্ষণ পড়লেই হয়ে যায়, আমার মাথায় চলে আসে। তো ওই যে সারাদিন পড়লে না, আমি যখন ওই মাইন্ডফুলি পড়ছি তখন কিন্তু সেটা আমার মাথায় থাকবে। যখন আমি আসলে নিজে দায়িত্ব নিচ্ছি যে আমি আসলে এটার ভিতর দিয়ে যেতে চাই, তখন এটা কাজে লাগছে। এবং যে কোনো সমস্যার সমাধানও কিন্তু তখন সমাধান করা সম্ভব, যে ক্রিটিক্যাল হোক যাই হোক। যখন আমি দেখছি যে যখন আমি ফোকাস দিচ্ছি যে হ্যাঁ এখানে কি কি আছে, এখানে একটা টেবিল আছে, কাপ আছে, বা যে কোনো ধরনের একটা সমস্যা হলো, এখন মনে হলো যে আমি এটা সমাধান করতে চাই, কোনো একটা প্রবলেম হলো, আমি কিন্তু তখনই কি করব, ওই মুহূর্তে কিন্তু আমার ব্রেনটা সজাগ হয়ে যাচ্ছে। সজাগ হয়ে যাচ্ছে কেন, এটা সমাধান করতে চাই। সো কেন আসলে আমরা মাইন্ডফুল থাকতে পারি না? আমরা মাইন্ডফুল থাকতে পারি না, তার মেইন কারণই হচ্ছে যে আমরা আসলে যখনই যে কাজে বসি, যে কোনো বিষয়ে বসি, যাই করতে চাই না কেন, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু আমরা আসলে মাইন্ডফুল থাকতে পারি না। যেমন মনে করো অতীতে মনে করো যে আমি হয়তোবা হতে পারে যে আমি রেজাল্ট খারাপ করেছি, আমি যদি এটাই বলি যে আমি রেজাল্ট খারাপ করেছি কোনো একটা বিষয়ে, তখন মনে হচ্ছে যে এখন যখন আমি পড়তে বসছি তখন আমার মনে হচ্ছে যে আমার তো এবার রেজাল্ট খারাপ হয়েছিল, এবার যদি খারাপ করি, যদি প্রশ্ন কঠিন হয়, হ্যাঁ এই প্রশ্নগুলো আমার মানে যদি আনছি, তার মানে তখন আমি ভবিষ্যতে চলে যাচ্ছি এবং ফিউচারে চলে যাচ্ছি, মানে পাস্ট এবং ফিউচার। হ্যাঁ, পাস্ট এবং ফিউচার চলে যাচ্ছি। পাস্টের হচ্ছে আমার এক্সপেরিয়েন্সটা আমাকে আটকাচ্ছে, আর ফিউচারেরটা হচ্ছে কি হবে। এই যে দুইটার মাঝখানটায় এসে আমরা কিন্তু দাঁড়াচ্ছি, তার মানে হচ্ছে কি আমি প্রেজেন্টে থাকছি না। তো আমার সমস্যাটা প্রেজেন্টের। আমার সমস্যাটা কি হচ্ছে প্রেজেন্টে, আমি এখন পরীক্ষাটা প্রেজেন্ট টাইম এবং প্রিপারেশন টাইমটা হচ্ছে আমার প্রেজেন্ট। এক্স্যাক্টলি। প্রেজেন্ট মোমেন্ট। তো এখন এই যে এই প্রেজেন্টে আমি এই চিন্তাগুলো করে কিন্তু আমি কি হচ্ছে যে আমরা বলছি যে আমাদের অস্থিরতা কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, এই চিন্তাগুলো সারাক্ষণ আমার মাথায় কি ঘুরপাক খেতে থাকে। যখন ঘুরপাক খেতে থাকে তখন তো আর আমি মনোযোগ দিতে পারি না, এবং যেটা চাচ্ছি সেটা আর হচ্ছে না। এবং বারবার যে কোনো কাজও এমনও হতে পারে আমি 4 কাপে হয়তোবা চা ঢালবো, আমার হয়তোবা কখনো চা ঢালতে গিয়ে চা পড়ে গিয়েছিল, হ্যাঁ, তখন দেখা যাবে আমার হাতটা হয়তোবা কাঁপতেছে, যে আমি হয়তোবা বকা খেয়েছিলাম, বা হয়তোবা এরকম যে আমি কারোর সামনে কথা বলতে ভয় পাই, কারোর সামনে কথা বলতে ভয় পাই, কিন্তু আমি কি করব, যে কেন ভয় পাই, আমি পাস্টে কোথাও কথা বলতে যেয়ে হয়তোবা কেউ আমাকে থামিয়ে দিয়েছিল, হয়তোবা কেউ আমাকে জাজ করেছিল যে তুমি ভালো কথা বলতে পারো না, বা যারা কথা বলে এরকম হয়, কোনো একটা এক্সপিরিয়েন্স বা কোনো একটা মেসেজ আমার কানে আছে, মাথায় আছে, হ্যাঁ, তখন আমরা যখন দাঁড়াই তখনই মনে হয় যে আমি হয়তোবা পারবো না, আমাকে হয়তোবা কেউ জাজ করবে, সেই জায়গা থেকে অ্যাংজাইটিটা তখন হয়। তো তাতে হচ্ছে কি আমি প্রেজেন্টে থাকছি না, প্রেজেন্টে না থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে তখন এই মুহূর্তে আমি কি কথাটা বলবো সেটা না বলে আমি হয়তো অন্য একটা কথা বলে ফেলছি। আচ্ছা, এটাকে তাহলে কি পারফরম্যান্স অ্যাংজাইটির সাথেও আনতে পারি, মানে মাইন্ডফুল থাকতে পারছি না, সেটাতে যখনই কোনো অ্যাংজাইটি হচ্ছে তখনই আসলে আমার মাইন্ডফুলনেসটা চলে যাচ্ছে। খুব রিসেন্টলি আমার যেমন একজন ক্লায়েন্টের সাথে দেখা হয়েছে,
তিনি যে সমস্যাটি নিয়ে এসেছেন সেটি এরকম যে আমি কারোরই সাথে গিয়ে আসলে কথা বলতে পারি না। আমি 4 বছর অনার্স শেষ করেছি, আমার প্রতি সেমিস্টারে অ্যাসাইনমেন্টস থাকতো, কিন্তু আমি কোনো অ্যাসাইনমেন্টেই আসলে বলতে গিয়ে অর্ধেকের বেশি বলতে পারতাম না, এবং শিক্ষকদের বাধ্য হয়ে আমাকে ওখান থেকে রিলিফ দিতে হতো। কিছু সময় আমার নম্বরও কাটা গেছে, কিন্তু এই একটা সমস্যা আমার সব সময় আছে। এমনকি নতুন কারোর সাথে কথা বলতে গেলেও আমার ভয় লাগে, এই রকম অস্থিরতা কাজ করে। হ্যাঁ, যে আমি কিভাবে শুরু করব যদি আমার কমিউনিকেশনটা ঠিক মতো না হয়। আমি রিসেন্টলি একজন ক্লায়েন্টের কথা বলি, ওনার হচ্ছে মামা খুব অসুস্থ, খুবই অসুস্থ, এবং তার কিছুদিন আগেই ওর নানু মারা গিয়েছে আর কি। তো হার্ট অ্যাটাক করেছে। এরপর থেকে যেটা হচ্ছে, সে প্রচুর পরিমাণে অ্যাংজাইটি হচ্ছে, তার অ্যাংজাইটি হচ্ছে মানে এই সম্পর্কিত কোনো ফোন কল, কোনো কথা বা ওনার কাছে যাওয়া, কোনো কিছুই সে কিন্তু করতে পারছে না। এবং যখনই মনে হচ্ছে হয়তো বা কোনো একটা দুর্ঘটনা হবে, কোনো একটা কিছু হবে হয়তো, এই একটা আশঙ্কায় তার কিন্তু মামার কাছে আর যাওয়া হচ্ছে না, কিন্তু সে বড্ড মিস করছে। তো যখন কথা বলা হলো, সে জায়গা থেকে তার মনে হলো যে আমি এটা ফেস করতে চাই না আসলে, যদি কিছু হয়ে যায় তখন আমি আসলে কি করব। তো এই যে তার মধ্যে যে ভয়টা কাজ করছিল এবং আতঙ্ক কাজ করছিল, এই যে যখন ভয়টা কাজ করতেছিল তখনই কিন্তু সে মানে আটকে উঠে যে ওইটা উঠে যাচ্ছে, তখন আর সে এটাকে ফেস করতে চাচ্ছিল না। তো শুধু বলছিল যে আপু আমি এটা কীভাবে ম্যানেজ করব, কিভাবে ম্যানেজ করব, আমি তো যেতে চাই না একদম। তো যখন তার ভয়টার সাথে অ্যাড্রেস করা হলো যে তোমার ভয় হচ্ছে, হবে না কেন, কয়দিন আগে নানু ভাই মারা গিয়েছে, এখন মামা হার্ট অ্যাটাক হয়েছে, এখন এই ভয়টা হওয়াটা খুব স্বাভাবিক। এই যে স্বাভাবিক শব্দটা নেওয়া, এবং হচ্ছে এই যে ভয়টা পাচ্ছে, এই ভয়টা তাকে অ্যাড্রেস করে দেওয়া, এই জায়গাটার মধ্যে কানেকশন হচ্ছিল না, মানে মাইন্ডফুল। সে ওই জায়গাটা যখনই ভয় আসতেছে তখনই সে আটকে উঠতেছে। কিন্তু আমি যখন বললাম যে তো তোমার এটা পার্ট তো না, হ্যাপি যদি এই মুহূর্তে আসে, হ্যাপিনেসটা তোমার খুব ভালো লাগবে, কিন্তু ওকে বাদ দিলে তাহলে ওর কেমন লাগবে। তো তখন সে যখন এই দুইটা জিনিস নিয়ে কাজ করলো যে হ্যাঁ ভয় আসলেও তো হতে পারে, এবং আমি এখন কথা বলতে পারি, মাইন্ডফুলি ভয়টাকে রেকগনাইজ যখন করলো, তখন তার জন্য এটা রিলিফ হয়েছে। অনেক ধন্যবাদ বুশরা, চমৎকার একটা উদাহরণ দিলে। আমরা একটা বিরতি নিয়ে এসে তারপর আবার কথা বলছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করছি। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে মনোযোগ এবং বর্তমান মুহূর্তে থাকা বা মাইন্ডফুলনেসের গুরুত্ব নিয়ে মাহমুদা মুহসিনা বুশরার সাথে। এই যে কিছু মানুষ থাকে আমাদের চারপাশেই, যাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যাদেরকে বলি যে একটু ক্লামজি, ইংলিশে শব্দটা এরকম, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ছোটোখাটো কিছু জিনিস ভুল বললে ভুল হয়ে যায়। যেমন সে হয়তো পানি খেলো, গ্লাসটা যেখানে রাখবার সেখানে না রেখে একটা অন্য জায়গায় রাখলো, বাইরে থেকে এসে চাবিটা হয়তো চাবি রাখবার যে জায়গাটি আছে সেখানে না রেখে অন্য একটা জায়গায় রেখে দিল, এবং তারপর ভীষণভাবে খোঁজাখুঁজি চলছে, কোথায় রাখলাম আমার চাবি। চশমা হারিয়ে যাওয়া তো আসলে খুব কমন, এটা প্রত্যেকেরই খুব বেশি হয়। এই ব্যাপারগুলো আসলে কি? এটা হচ্ছে মানে আমরাও ইদানিং দেখছি, আমরা বলি কিন্তু হ্যাঁ যে ভুলে যাচ্ছি ইদানিং, একটা কথা কিন্তু বলি, হ্যাঁ যে ভুলে যাওয়ার থেকেও যেমন যেটা ক্লামজি শব্দটা যে বললাম, অনেককেই কিন্তু আমরা এটা লেবেলও করে দেই, ও খুব ক্লামজি, ওর কোনো কিছু গোছানো থাকে না, ওর ঘর একদম গোছানো থাকে না, কিংবা কোথায় কি রাখে একদম মনে করতে পারে না। পুরোটাই তো মানে যদি বলি যে আমার কখন কি করা দরকার, কোন সময় কখন কোন জায়গায় কি রাখবো, একটা মানে ঘোরের, যদি বলি ঘোর, হ্যাঁ যদি বলি ঘোরের মধ্যে থাকে যে কখন কি করব আমি ঠিক জানি না, হ্যাঁ
জানি না, আমি হয়তো এখানে এটা রেখেছি, আমি হয়তো বা দেখা গেল যে ওড়না এখানে রেখে গেছি, ওইখানে যে আমি খুঁজতেছি যে নাই, চশমা এখানে ছিল, চশমাটা হয়তো পকেটেই আছে। চশমা তো পকেটেই আছে। দেখা যায় যে আমার বিশেষ করে যে আমরা সাধারণত টুকটাক জিনিসপত্র কিন্তু হারাই, চাবিটা দেখা যাচ্ছে ওখানে রাখার কথা, আমি অন্য জায়গায় হয়েছে, অথচ পুরা বাড়িঘর খুঁজে ফেলেছি। তো এই যে এটা ঘটে নুজহাত, এই ঘটার কারণ হচ্ছে যে আমরা আসলে, আমি বলবো না, বলবো যে আমরা আসলে, সেটা হচ্ছে যে অনেক কিছু নিয়ে থাকি, তো আমরা মাথার মধ্যে আমাদের নানা ধরনের চিন্তা থাকে, কারণ হচ্ছে একসাথে আমাদের মাথা কিন্তু অনেক কাজ করে, অনেক কাজ করে। তো এখন এত চিন্তা যখন মাথায় চলতে থাকে, তখন হচ্ছে আমরা আসলে চাওয়ার চেয়ে বেশি দায়িত্ব নিয়ে ফেলি। অনেক বেশি দায়িত্ব নেই এবং অনেক বেশি নিজেরাও চিন্তা করি যে আমি অনেক কিছু করব। অনেকের মধ্যে যেরকম থাকে, হ্যাঁ আমি এটা করতে চাই, আমি ওইটা করতে চাই, আমি ওইটা করতে চাই। হ্যাঁ, তো সব কিছু যখন এরকম থাকে, তখন কিন্তু আমি নিজেকে সেট দিতে পারি না। আচ্ছা, সেট দিতে পারি না, তখন আমার এই টুকটাক মানে ভুলগুলা হচ্ছে, মনে রাখতে পারছি না, কোনখানে জায়গায় রাখতে পারছি না। তো এই যে আমি যখন দায়িত্ব নেই, তখনও আমি আসলে মাইন্ডফুলি নেই না যে আমার আসলে ক্যাপাসিটি কতটুকু আমি পারবো। হ্যাঁ, কতটুকু আমার জন্য আসলে ঠিক হবে, আমার নেওয়ার তো একটা আছে, ক্ষমতা আছে। তা আমরা অনেক সময় আছে না যে আমরা রিকগনিশন পেতে পছন্দ করি, বেশি কাজ করলে, বেশি দায়িত্ব নিলে মানুষ ভালো বলবে, বা ও অনেক দায়িত্বশীল, এই কথাটাও ভালো লাগে শুনতে, ও ভালো লিড দেয়, এটাও শুনতে ভালো লাগে। এবং ঘরের কথা যদি বলি, বাবা মা ভাই বোন আমাদের সবার কথা যদি বলি, মা অনেক বেশি কাজ করে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে উনারও নেওয়ার মতো একটা ক্যাপাসিটি আছে। যখন আমরা আমাদের ক্যাপাসিটির বাইরে যেয়ে এই কাজগুলো করতে শুরু করি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমার একটু ক্লামজি তো আমি হয়েই যাই, এবং ক্লামজি আরও তখনই হই ওইটুকুন আমি করতে পারি। সেটা যদি আমি আসলে মাইন্ডফুল থাকি, আমি চিন্তা করি যে আসলে মাইন্ডফুলি আমি একটু চিন্তা করতে পারি, আমি আসলে 5টা কাজ নিব না 10টা কাজ নিব। হ্যাঁ, এখন যদি আমি 10টা কাজ নিয়ে তারপরে যদি আমি এলোমেলো হয়ে যাই, হ্যাঁ, সেটা হচ্ছে আরেকটা সমস্যা। মানে বলছো যে আমি যখন 10টা কাজ, মানে আমার 5টা করবার ক্যাপাসিটি আছে, কিন্তু আমি যদি 10টা নিয়ে নিচ্ছি, তাহলে আমাকে যে পরিমাণ এফর্ট দিতে হতো তার থেকে ডাবল এফর্ট সেখানে দিতে হবে। এবং আমি সর্বদাই দেখা যাবে যে ওই 10টার ভিতরেই ঘুরছি, কোনো একটাতে আমি বেশিক্ষণের জন্য মনোযোগ দিয়ে রাখতে পারছি না। তো কারণ পরের পাইপলাইনে পরের আরেকটা আছে, সিরিয়ালি আরেকটা আছে, তো ওইখানেও আমাকে খানিকটা টাইম হয়তো দিতে হচ্ছে, তারপরেও হয়তো আরেকটা টাইম দিতে হচ্ছে। তো ভিতরে সব সময় একটা তাড়াহুড়া কাজ করে যে আমাকে শেষ করতে হবে, আমাকে ওইটা করতে হবে। তো নিজের মধ্যেও কিন্তু তখন স্যাটিসফ্যাকশন ফিল আসে না। কারণ হচ্ছে আমি যদি 5টা করি, 5টা আমি ঠিক করে করতে পারবো, এটা আমার করার সামর্থ্য আমার আছে। যখন আমি 10টার কথা চিন্তা করতেছি, এবং এই 10টাতে কিন্তু আমার টাইমগুলো কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে যখন, তখন কি আমি সেই পরিমাণ এফোর্ট দিতে পারি, ওই পরিমাণ মনোযোগটা দিতে পারি, ওই পরিমাণ আমি কাজটা করার সময় কি আমি কি সেই সময় ওই মুহূর্তটা প্রেজেন্ট থাকতে পারি। যখন পারি না, তখনই তো আমার ওই যে ক্লামজি, তুমি যেটা বলছিলে ক্লামজিনেস কাজ করে। তখন আমি এটা করব না, ওইটা করব না, এটা করব, ঠিক মতো গুছিয়ে করতে পারি না, যেটা বলি যে গুছিয়ে করতে পারছি না, তখন গুছিয়ে করতে পারছি না, কারণ আমি আসলে স্ট্রেসে আছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও এটা দেখা যায়। এখানে কি কোনো স্পেশাল কন্ডিশন কাজ করতে পারে? যেমন ধরো, আমার একটি বাচ্চার কথা মনে পড়ছে, যার বয়স 10-11 এরকম, মোটামুটি একটু গুছিয়ে, মানে ইনস্ট্রাকশন দিলে সে গুছিয়ে কাজ করবার বা যে কোনো কিছুই করবার একটা বয়স, তখন 10 বা 11 বছর বয়স। তো সেই বাচ্চাটির ক্ষেত্রে ওর মানে খুব জিনিসপত্র ভাঙতো ওর হাতে, মানে ওর গায়ে ধাক্কা লেগে কোনো একটা কিছু রাখতে গেছে, ঠাস করে পড়ে গেল, এবং মা বাবার কাছে খুব, মানে চারপাশের মানুষের কাছে খুব বকা খেতে হতো। তো এখানে কি কোনো স্পেশাল কন্ডিশন আসলে কাজ করে? স্পেশাল কন্ডিশন তো অবশ্যই। এক হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না,
আমার কাছে মনে হচ্ছে যে তাকে অনেক বেশি ডিরেকশন শুনতে হতো, হতে পারে ডিরেকশন শুনতে হতো, এবং এই ডিরেকশানে সম্ভবত ওর ক্যাপাসিটি নিয়ে কিছু কোশ্চেন হয়তো বা করা হতো বা জাজ করা হতো, যার কারণে সে সবসময় আসলে অস্থির থাকতো, তটস্থ থাকতো যে কোনটা রেখে কোনটা করব, এটা কি ঠিক মতো হচ্ছে, এটা কি ঠিক মতো আমি করতে পারছি, হয়তো বা এইটা করতে যেয়ে অন্যটা ধরতে চাচ্ছে যে এই সময়ের মধ্যে আমার করতে হবে, কারণ আমাকে বলেছে তুমি সময় ম্যানেজ করতে পারো না। তখন দেখা যাচ্ছে সে তাড়াহুড়ো করতে যে এদিক থেকে উঠে যে এটা খুব হয়, দেখা যায় যে হয়তোবা তার পায়ের হাতের বাড়ি লেগে গ্লাসটা পড়ে ভেঙে গেল। তো এই যে পড়ে ভেঙে গেল, এটার জন্যও কিন্তু তার আবার কথা শুনতে হচ্ছে, তুমি কিছুই ঠিক করে করতে পারো না, দেখো এটা এখন ভেঙে ফেলছো, তুমি খেয়াল করো না। হ্যাঁ, তুমি খেয়াল করো না। তো এই যে তার এই সেন্সগুলো থেকে ওটা তো হতেই পারে। আর আমরাও আসলে মাইন্ডফুল যে হব, আমরাও আসলে যারা বড়রা থাকি, আমরাও মানে তাদেরকে তটস্থ করে ফেলি আমাদের কথাবার্তায়, অনেক ডিরেকশনে আমরা কিন্তু করে ফেলি। তারাও তখন ওই যে একটা তটস্থ ভাবের কারণে কিন্তু আমরা আসলে অনেক সময় মাইন্ডফুল থাকতে পারি না। এটাও তো এবার আমি তোমার কাছে যে প্রশ্নটা নিয়ে আসতে চাই সেটা হচ্ছে এরকম যে এই যে শৈশবেই কিছু মানুষের, তুমি যেরকম বললে যে আমরা যে লাইফটা লিড করি সেখানে অনেক কিছু থাকে, দিস ইজ ট্রু, যে আমরা 100টা জিনিসের ভেতর দিয়ে যাই এবং এত ব্যস্ত একটা জীবন কাটাই যে সবসময় আমাদের পক্ষে মাইন্ডফুলনেস ধরে রাখা সম্ভব হয় না। কিন্তু একটু বাচ্চার ক্ষেত্রে যখন এটা হচ্ছে তখন নিশ্চয়ই ভাবার প্রয়োজন আছে যে ও আসলে কি পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছে। এবার এই আমার প্রশ্নটা এটা যে কী ধরনের পরিবেশ হতে পারে বাচ্চাদের জন্য যেটা মানে খুব আনহেল্পফুল, যেগুলো থাকলে আসলে বাচ্চাদের ভেতরে এই ধরনের অ্যাংজাইটি তৈরি হতে পারে। আমরা আসলে পরিবেশটা যদি আনহেলদি যদি বলি, একটু ভেঙে বলি, আমরা এখানে একটু পজ নেই, এই প্রশ্নটার উত্তর ব্রেকের পরে শুনি। আচ্ছা দর্শক, শুনবো আমরা এই প্রশ্নটির উত্তর ব্রেকের পরে, ততক্ষণ আশা করি সঙ্গে থাকবেন। আবারও ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মাহমুদা মুহসিনা বুশরার সাথে মনোযোগ ও বর্তমান মুহূর্তে থাকা বা মাইন্ডফুলনেসের গুরুত্ব, যেটা নিয়ে কথা হচ্ছিল বুশরা, যে প্রশ্নটি করেছিলাম বিরতির আগে, যে এমন কি ব্যাপার পরিবারে বা আমাদের পরিবেশ প্রতিবেশের মধ্যে থাকে যেটা খুব অ্যাংজাইটি ক্রিয়েট করে, যেটা আমাদেরকে মাইন্ডফুল থাকতে দেয় না। আমরা আসলে অভিভাবকের জায়গায় যদি আমরা থাকি, অভিভাবক বলতে এখানে বাবা মা ভাই বোন এবং ফ্যামিলিতে যারা আসলে থাকেন, আমি সবাইকে বলছি, আমরা আসলে যখন কিছু বলি বা ডিরেকশন দেই, যদি আমি ডিরেকশনের কথাই বলি, ডিরেকশন দেই, ইভেন আমরা যখন পরিবারে বাবা মা বা ফ্যামিলিতে যে দেখা যায় আনহেলদি অনেক সিচুয়েশন থাকে, বাবা মার হয়তো বা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, এখানে হয়তো বা ঝগড়াঝাটি হচ্ছে, কোনো একটা কথা বলছে যেটা হচ্ছে আসলে বাচ্চার জন্য এটা মানে কি বলে এটাকে আনহেলদি একটা পরিস্থিতি হতে পারে। ইভেন এরকম কোনো কিছু একটা মাকে হয়তো বা বলতেছে বা বাবাকে হয়তো বা বলতেছে, হয়তো বা বাচ্চাকে কেন্দ্র করেও বলা হচ্ছে না, কিন্তু আমরা যতটুকু জানি, তুমিও জানো, যে বাচ্চারা সাধারণত ওই বয়স থেকে কিন্তু রিসিভ করে, তাই না? আমরা যতটুকু শিখাতে চাই তার চেয়ে বরং হচ্ছে তারা যা দেখে সেটা থেকে শিখে, এবং সেটা খুব তাড়াতাড়ি আমরা ক্যাচ করে ফেলি। তো সেখান থেকেও কিন্তু তাদের এই তটস্থ ভাবটা কিন্তু চলে আসে এবং একটা ধারণা, একটা বিশ্বাস চলে আসে। তখন ওই জায়গা থেকে নিজে নিজে কিন্তু তখন একটা নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি করে ফেলে যে আসলে এরকম করলে পরিস্থিতি যদি এরকম হয় তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। আমি আমার একজন ক্লায়েন্টের কথা যদি বলি, বাবা মায়ের ভীষণ মানে মায়ের হচ্ছে বাবার সাথে আর কি সেপারেশন হয়েছে। সেপারেশন হওয়ার পরে মা দ্বিতীয় বিয়ে করেছে। মেয়েটা হচ্ছে যে সেখানে মানে যে আশা নিয়ে আসলে মা বিয়ে করেছিল, এবং মেয়েটাও মায়ের বিয়েতে রাজি হয়েছিল যে ঠিক আছে মা বিয়ে করুক, অন্তত মা ভালো থাকুক, আর তার খুব শখ একটা বাবা পাওয়ার। ওকে, তো সেই জন্য মানে ওই স্বপ্নটা পূরণের জন্য কিন্তু মা বিয়ে করলো। তো করার পরে যেটা হলো যে
ওনাদের মধ্যে রেগুলার এই ঝগড়াটা তৈরি হয়। আচ্ছা। এবং মা প্রচুর পরিমাণে জাজমেন্টের শিকার হয় এবং বাচ্চাটা হয় মারামারি হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তার কিন্তু এক ধরনের হ্যারাসমেন্টের শিকারও সে হয়েছে। এবং পরবর্তীতে যখন এটা সেপারেশনে গেল, সেপারেশনে যাওয়ার কিছুদিন পরে মা আরেকটা বিয়ে করেছে। তো এখন যেটা হয়েছে, মেয়েটা হচ্ছে যে তার এই যে এক ধরনের একটা বিশ্বাস তৈরি হয় না, যে হচ্ছে মানে বাবা, সে সবসময় বাবা একটা ফিগার চেয়েছে, কিন্তু এখনও যেটা হচ্ছে সে এই জিনিসটা পাচ্ছে না এবং তার নিজের ভেতর থেকে যে ধারণাটা তৈরি হয়েছে যে আপু আমি আসছি শুধু এই জন্য, মাকে তুমি একটুখানি বুঝিয়ে বলো আমি আসলে একজন বাবা চাই, আমি আমার লাভ লাইফ এরকম দেখতে চাই না। তো লাভ লাইফ এরকম দেখতে চাই না, এবং আমার কেন জানি আমার ফ্রেন্ড সার্কেল বা আমি যে স্কুলে পড়ি, আমার আশেপাশে যদি কোনো ছেলে বসে, কেউ ভালোভাবে কথা বলতে চায় বা যে কোনো কিছু চাইতে আসে, তখন আমার অনেক ভয় লাগে এবং সে খুব তটস্থ থাকে। এবং সেটাতে যেটা হচ্ছে, তার হচ্ছে এই যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়া, পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া এবং বারবার রেজাল্টটা খারাপ হওয়া, এবং সে খায়, রেগুলারই খায়, কিন্তু তার একদমই সে বলে যে আমার বাসায় থাকি, আমি আসলে কোথায় থাকি আমি জানি না আপু। এটা হচ্ছে নোটিস করার মধ্যে, যে কোথায় থাকি আমি জানি না। আমি দেখি এক ভদ্রলোক আসে, বাসায় এসে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি তো এটা চাইনি। ওই 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 মানে মেল ফিগারটা আমার জন্য আসলে অনেক ভয়ের বিষয় এবং হচ্ছে বিরক্তির বিষয়। এবং আমি খেতে বসলে আমার তাড়াতাড়ি করে খেতে হয়, যে এখনই ওই লোকটা চলে আসবে, আমি ওই লোকের সামনে খেতে চাই না। এবং এখনই হয়তো বা এই লোকটা আসবে, আমি তার সামনে বসে পড়তে চাই না। তো তার পড়াশোনা মানে সব কিছুই আসলে নেগেটিভের দিকে যাচ্ছে, মা এই জন্য নিয়ে এসছে। কিন্তু যখন কথা বলা হলো, তখন দেখা গেল যে মেয়েটা যে ঘুম হবে, ওর চোখের নিচে একদম গর্ত হয়ে গেছে, কালো হয়ে, তার কিন্তু মনোযোগ দিয়ে খাওয়া বা মনোযোগ দিয়ে ঘুমানো বা মনোযোগ দিয়ে কোথাও ঘুরতে যাওয়া, মা হয়তো বা ঘুরতে নিয়ে যাচ্ছে, সে কোনো কিছুই এনজয় করছে না। হ্যাঁ, এনজয় করছে না, সে শুধু যেটা চাচ্ছে যে আমি একটু শান্তি করে আমি একটু ঘুমাতে চাই এবং আমি শান্তি করে পড়াশোনা করতে চাই, আমি শান্তিতে একটুখানি যে আমি কাউকে বাবা ডাকতে চাই, এবং হচ্ছে যেটা কিনা আমার কোনো জায়গায় হচ্ছে না। তো এই যে রেজাল্ট খারাপ করা, সব কিছুতে অনেক অ্যাক্টিভিটি তার মধ্যে আছে, অনেক কিছু করে। মায়ের কমপ্লেন হচ্ছে আগে এটা করতে পারতো, আগে এটা করতে পারতো, ওইটা সে নাচে ভালো ছিল, সে ডিবেট করতো ভালো ছিল, সে ছবি আঁকতো ভালো ছিল, কিন্তু এখন সে কোনো কিছুই মানে কোনো রকমভাবে করে। তার মানে ওই জায়গাটায় আমি যখন খুঁজছিলাম, দেখলাম যে না, সে আসলে তার মধ্যে ও কোথায় আছে, ও নিজের কথাতেই কিন্তু সে বের করেছে যে আমি আসলে কোথায় থাকি, কি খাই আমি জানি না। তো হচ্ছে এই যে এই ফিলিংটা তার মধ্যে নাই, এবং শুকিয়ে এই পর্যন্ত এবং অপুষ্টিতে ভুগতেছে। তো তার কোনো জায়গায় কিন্তু সে প্রেজেন্টে তো থাকেই না, মাইন্ডফুল তো নাই, কোনো কিছুই কিন্তু তার লাগছে না। সো হচ্ছে এই জায়গাগুলো থেকে কিন্তু অ্যাংজাইটি হচ্ছে, এবং অ্যাংজাইটি হওয়ার কারণে কিন্তু সে তটস্থ থাকতেছে, তার বারবার ভুল হচ্ছে। বলছো যে পারিবারিক সম্পর্কের যে অস্থিতিশীলতা, সেই অস্থিতিশীলতা একটা বড় ভূমিকা রাখতে পারে আমাদের জীবনে, যে আমাদের মাইন্ডফুলনেস আমরা যে প্র্যাকটিস করতে পারছি না, আমরা যে থাকতে পারছি না মাইন্ডফুল, চলে যাচ্ছি বিভিন্ন ইনসিকিউরিটির কথা ভাবছি, চলে যাচ্ছি কোনো অতীতের কিছুর মধ্যে, ভয়াবহ ইনসিডেন্টের মধ্যে, সেগুলো অ্যাকচুয়ালি হ্যাম্পার করছে, যেহেতু আগে অস্থিতিশীলতা আছে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, আমি মানে ছোট বাচ্চাদের কথা বললাম, আমরা যদি আমাদের কথা বলি, মনে করো যে যে মোবাইলটা আমাদের হাতে থাকে, খেয়াল করে দেখো তো আমরা কি আসলে মোবাইলটা মাইন্ডফুল ইউজ করি? আমরা তো করি না, স্ক্রল করি, জাস্ট স্ক্রল করি। কিন্তু মজা লাগার কিছু আছে কিনা জানি না, মানে করছি, এবং দিন শেষে মনে হয় দূর, এটা দিয়ে আমার চোখটা সমস্যা হচ্ছে এবং আমার সময়টা নষ্ট হচ্ছে। আমরা কিন্তু মাইন্ডফুলি ওইটা দেখছি না।
ওইটা আসলে আমাদের এরকম একটা পর্যায়ে নিয়ে আসা দরকার যেটাতে আসলে আসলে আমরা মজা করার জন্য দেখি বা আসলে আমি কাজ করার জন্য দেখি। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছো যে অনেকক্ষণ হয়তো মোবাইলে কিছু না কিছু স্ক্রল করেছি, কিন্তু কয়টা জিনিস আসলে আমার ব্রেইনে রেজিস্টার্ড হয়েছে সেটা কিন্তু আমরা খেয়াল করে দেখছি না। সত্যিই তেমন কিছু ব্রেনে রেজিস্টার হয় না, খুব অল্প কিছু জিনিসই কিন্তু রেজিস্টার হয়, কিন্তু দেখেছি হয়তো এতগুলো জিনিস, সখানেক জিনিস দেখে ফেলেছি, কিন্তু একটা বা দুইটা জিনিস আমি পিক করেছি, মনে রেখেছি পরবর্তী সময়ের জন্য। আমরা যে প্রেয়ার করি সেই প্রেয়ারও কিন্তু আমরা যে নামাজ পড়ার কথা যদি বলি, আমরা কিন্তু মাইন্ডফুলি করি না, অভ্যাস থেকে করে ফেলি। হ্যাঁ, নামাজে দাঁড়াচ্ছি, ওই সময় দাঁড়াতে হবে, দাঁড়াচ্ছি, সূরাটা পড়তে হবে, পড়ছি, কিন্তু মানে এই যে পড়ছি আমি জানি না অ্যাকসেপ্ট হচ্ছে কিনা, বাট হচ্ছে যে আমরা অসংখ্য চিন্তা মাথায় ঘুরতে থাকে। হ্যাঁ, নিয়ে আমরা নামাজে দাঁড়ালে মনে হয় যে মানে যে চিন্তা না করার সেটাও আমরা চিন্তা করতেছি। তার মানে হচ্ছে কি, এই যে মনটাকে সেট করে নিয়ে দাঁড়ানো আমরা ওরকম করে করি না। হয়তো বা এক রাকাত হয়তো বা পড়ছি মাইন্ডফুল, কিন্তু বাকি জায়গায় হয়তো ঠিকই চলে গেছে, না নামাজটা শেষ করেছি কিভাবে করেছি সেটা জানি না। সেটাই তো এই জায়গাগুলো আসলে আমাদের মনোযোগ দেওয়ার বিষয়, যে আমরা আমাদের সত্যি সত্যি এই সময়গুলোতে কিন্তু মনটা ছুটে যায় এবং আবার ঠিক ধরে বেঁধে নিয়ে আসতে হয়। তো আমরা সেটাই শুনবো যে কিভাবে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করব আরেকটা বিরতির পর। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। দেখছেন প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে মনোযোগ ও বর্তমান মুহূর্তে থাকা বা মাইন্ডফুলনেসের গুরুত্ব নিয়ে মাহমুদা মুহসিনা বুশরার সাথে। বুশরা, এবারে তোমার কাছে জানতে চাইবো যে এই মাইন্ডফুলনেসের যে প্র্যাকটিস সেটা আমরা কিভাবে করব? সাধারণত যেটা করা যায় সবচেয়ে ইফেক্টিভ হয় সেটা হচ্ছে ব্রিদিং। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে ব্রিদিং। ব্রিদিংটা কেন? ব্রিদিংটা শুধু ব্রিদিং করার জন্য না, হ্যাঁ, ব্রিদিংটা হচ্ছে আমি যখন করব তখন ব্রিদিংটার দিকে আসলে খেয়াল রাখবো। আচ্ছা, যে এখানেও একটু যদি অ্যাড করি যে মাইন্ডফুল কিন্তু আমরা থাকি না, কারণ এভরি মোমেন্টে আমরা যে ব্রিথ করছি আমরা কিন্তু মাইন্ডফুলি ব্রিথ করি না, না, তো অটো হয়, হ্যাঁ অটো হয়। তো সেই জায়গা থেকে যখন আমি খেয়াল করব যে হ্যাঁ আমি আসলে এই জিনিসটা মনোযোগ দিতে চাই, এই জিনিসটা মনোযোগ দিয়ে করতে চাই, প্রথম হচ্ছে ব্রিদিং এর আগে হচ্ছে মাইন্ডসেট। আচ্ছা আচ্ছা, মাইন্ডসেটটা করা যে আমি এই চাটা খাবো, এই চাটা খাবো, এই খাওয়ার আগে কিন্তু আমার মধ্যে এক ধরনের মুখের ভিতরে এনজাইম কাজ করতে থাকে, একটা সিক্রেশন, একটা রস আমার মুখের মধ্যে কিন্তু কাজ করবে যে এই চাটা আমি খাবো। এই যে আমি প্রস্তুতি নিলাম, এই প্রস্তুতি নিয়ে যখন আমি মুখে দিলাম সেটা কিন্তু আমার লাগবে। তো এই প্রস্তুতিটা সবার আগে দরকার, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি আসি ব্রিদিং প্র্যাকটিসে, যে আমি ব্রিদিং যখন করব ফুল মনোযোগটা আমার আসলে ব্রিদিংয়ের দিকে থাকবে। একটুখানি খেয়াল করব যে ব্রিদিং যখন কিভাবে উঠছে কিভাবে নামছে সেই বিষয়টা খেয়াল রাখা, হ্যাঁ, সেই বিষয়টা খেয়াল রাখা, এবং সেটা যদি খেয়াল রাখি কয়েকবার আমরা করব, যে কয়টা সময় আমরা করতে চাই আসলে। যে কারো কারো হয়তো বা দেখা যাচ্ছে, আমি নির্দিষ্ট করে বলতে চাই না, যে অনেকেই বলে 5 বার করবেন 6 বার করবেন, আসলে এক এক মানুষের পার্থক্য। তো যে যতটা ব্রিদিং করতে চায় সেটা করে আমি কিভাবে করব, যে হ্যাঁ ব্রিদিংয়ের দিকে মনোযোগ দিব, মনোযোগ দিব, এবং যখন আমি মনোযোগ দিচ্ছি ব্রিদিংয়ের দিকে তখন কিন্তু আমার মধ্যে ব্যাক করলাম। আচ্ছা আচ্ছা, তখনই আমার দিকে ব্যাক করলাম, আমি তারপরে আস্তে আস্তে ফিল করতে পারি যে হচ্ছে যে আমি ফুল বডিটাকে ফিল করতে পারি। ওকে, গেল। তারপরে এখন একটু রেডি হয়ে চোখ খোলার জন্য আমি যদি এখানেই বলি যে হ্যাঁ আমি এখানে আছি, কিভাবে আমি মাইন্ডফুল হব। মাইন্ডফুলের বেশ কয়েকটা জিনিস আছে, যে সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে জাস্ট চুপ করে থেকে শুনি তো কয়টা সাউন্ড হচ্ছে, কেমন সাউন্ড হচ্ছে। আমি যখন মাইন্ডফুল হই এখানে কিন্তু আমি বেশ কয়েকটা সাউন্ড শুনবো, একটা ক্যামেরার আওয়াজ হচ্ছে, আরেকটা মেশিন চলছে, এসির সাউন্ড, তারপরে টুক করে কি যেন একটা শব্দ হলো, হ্যাঁ এই যে এটা। তারপরে আমি যদি এখন স্মেলটা নেই, যে স্মেলের মধ্যে শুধু যে একটা স্মেল পাওয়া যায় তা না,
আমি যদি একটু গভীরের দিকে যাই তখন স্মেলটা কিন্তু আমি আরেকটু ডিফারেন্সিয়েট করতে পারবো। হ্যাঁ পারবো, যে হ্যাঁ আমি এটা হয়তো দুটো বা তিন রকমের হ্যাঁ দুটা বা smell তিনটা আছে। পেতে পারি, আরও যদি মনোযোগ দিই আরও পেতে পারি। তারপরে হচ্ছে গেল মানে সাউন্ড আর হচ্ছে স্মেল। তারপরে টেস্ট, আমি বসে আছি, মুখের মধ্যে কিন্তু অনেক ধরনের টেস্ট হয়, সেটা একটু খেয়াল করা। যদি এই কয়টা আসলে করতে পারি তখন আমি বুঝবো যে হ্যাঁ আমি রেডি মাইন্ডফুলের জন্য। এবার আমি দেখার জায়গাটা যদি দেখি, খেয়াল করি না এখানে কয়টা রং আছে, এভাবে দেখতে পারি। যদি আমি এই জায়গাগুলো করতে পারি তাহলে আমি মাইন্ডফুল থাকতে পারবো। and the same time the touch sensation, টাচ, হ্যাঁ যে কি হচ্ছে, ওয়েদারটা কি ধরছি, ফিল করতেছি। হ্যাঁ, তো এই কয়টা জিনিস আমার মাইন্ডফুল। যখন আমি এইটুকুন দিয়ে আমি তৈরি, তখন এবার আমি নিজেকে প্রস্তুত করতে পারি আমি এখন পড়বো না আমি খাবো না আমি অন্য কোনো কাজ করব। এবং তারপরে ওই যে প্রিপারেশনের ব্যাপার আছে, যে অনেক কাজের দায়িত্ব নিয়ে ফেলছি, আমি একটুখানি মাইন্ডফুল এই প্র্যাকটিসটা করে আমি চিন্তা করব যে আচ্ছা আমি কয়টা কাজ করতে চাই, আমার কতটুকু অ্যাবিলিটি আছে। হ্যাঁ, অ্যাবিলিটি আছে বলতে গেলে আবার দর্শকরা মনে করতে পারে যে না আমার তো অনেক অ্যাবিলিটি আছে, কিন্তু তারপরেও একটু খেয়াল করা যে আমি আসলে কতটুকু করলে আমার নিজের জন্য আরাম হবে। আমরা কখনো ক্ষতি করে কিছু করব না নিজের জন্য। মাঝে মাঝে আমাদের স্ট্রেস হয়, কিন্তু সেটার জন্য কিন্তু পরবর্তীতে আমি কিভাবে এটা থেকে রিলিজ নিতে পারি সেই জায়গাটা আমরা প্র্যাকটিস করতে পারি। কিছু সময় থাকেই যখন অনেক বেশি স্ট্রেস নেওয়ার প্রয়োজন পড়ে, সেখানে হয়তো কিছু হেল্প করবার মানে পজিটিভলি কাজ হয়, সেটা মানে সেখানে কোনো অল্টারনেটিভ হয়তো নাই, সত্যি নিতে হবে। যেমন তুমি একটা মেডিকেল কন্ডিশন বলছিলে তোমার বাড়িতে, আমার বাড়িতেও যেমন কিছুদিন আগে একটা মেডিকেল কন্ডিশন গেছে, সেখানে আসলে সম্ভব না রিল্যাক্স করা, সেই সময়টা ইন্টেন্সিভলি ওখানে দিতেই হবে এবং ওভার স্ট্রেস নিতেই হবে। এবং এই যে এই জায়গাটা ওভার স্ট্রেসও নিতে হবে, আর এখানে মাইন্ডফুলও থাকা, যেমন যেরকম ধাপে ধাপে করছি। হ্যাঁ, যেমন হ্যাঁ হচ্ছে, আমি ব্যস্ততার কারণে আমি অন্তত পৌঁছাতে পারছি না ওই পর্যন্ত, কিন্তু যখন যাচ্ছি তখন কিন্তু ভয় হচ্ছে। এই যে ভয়টা হচ্ছে, ভয়টাকে আমি কিন্তু ইগনোর করছি না, প্রতিনিয়ত আমার ভয় হচ্ছে। তোমারও যেরকম যাচ্ছে যে ভয় হচ্ছে, ভয়টাকে আমি নিচ্ছি। এবং তারপরে আমরা অনেকে ভয়টাকে, আমি যেরকম একটা কেসের কথা বলছিলাম, ঘটনার কথা বলছিলাম, ঠিক ওইভাবে ভয়টাকে নিয়ে সাথে নিয়েই কিন্তু সেই অসুস্থতাটা, আমি মায়ের অসুস্থতাটা, তোমার বাবার অসুস্থতাটা, এই জায়গাটা কিন্তু আমরা ডিল করছি। যখন কান্না করতে ইচ্ছা করছে তখন কিন্তু কাঁদছি, যখন চ্যালেঞ্জের মুখে পড়ছি ভয় লাগতেছে কি হবে না হবে, কিন্তু চ্যালেঞ্জটা থেকে যদি আমি বের হয়ে যাই তাহলে কিন্তু আমার সেটা হলো না, ওই কাজটা কিন্তু ওই মুহূর্তে হলো না, আমি একটা মুহূর্তও মিস করতে চাই না। এটা হচ্ছে আমার চিন্তা। হয়তোবা থেরাপিস্ট সেই জন্য হয়তোবা আমি চিন্তা করছি যে না আমি এটা মিস করতে চাই না। বা আমি দর্শকদেরও বলবো, যখন এই ধরনের চ্যালেঞ্জিং মোমেন্টে পড়ি আমরা, আসলে অ্যাংজাইটি বলেন, স্ট্রেস বলেন, যেটাই বলেন না কেন, আমাদের কিন্তু এই কয়টা একটা লেভেল পর্যন্ত পজিটিভ। আমার যদি একটা লেভেল পর্যন্ত অ্যাংজাইটি না হয়, আমার কিন্তু প্রোডাক্টিভিটি পারবে না, আমি কাজটা করব না। স্ট্রেস না হলে আমি নিজেকে ঠেলবো না। আমরা আবার অনেক সময় বসে পড়তে পারি, তো বসে যাই, কিন্তু স্ট্রেস লেভেলটা একটা লেভেলটা অবজার্ভ করতে হবে যে আমরা নিতে পারি, আমি কতটুকু নিব সেটা নিতে হবে, ওভার স্ট্রেসড হয়ে যাব না। অনেক ধন্যবাদ বুশরা, আমার মনে হয় দর্শকরাও উপকৃত হয়েছে এবং তুমি খুব সুন্দরভাবে দুটো মাইন্ডফুলনেস এক্সারসাইজের কথা আসলে বলেছো, একটা ব্রিদিং এবং আরেকটা হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেটাকে অ্যাক্টিভ করা, দুটোই খুব হেল্পফুল মাইন্ডফুলনেস। এবং তুমি যেটা শুরুতেই বলেছো যে মাইন্ডফুল থাকার আসলে কোনো অল্টারনেটিভ নাই, আমরা যখনই যে সিচুয়েশনেরই ভেতর দিয়ে যাই সেখানে মাইন্ডফুল থাকলেই আসলে আমরা সেটাকে ডিল করতে পারবো, সেটা যত কঠিনই সিচুয়েশন হোক সেটাকে আমাদের পক্ষে ডিল করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ বুশরা। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে এবং আশা করছি আগামী অনুষ্ঠানেও আপনারা আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।